খুলে দাও না। আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। 1971 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর। স্বাধীনতা, যুদ্ধ স্মৃতি। প্রতিটি দিনই রূপ নিয়েছে অসংখ্য গল্পে। দিনমজুর থেকে শুরু করে ছাত্র সমাজ, নারী পুরুষ নির্বিশেষে কার অবদান অনস্বীকার্য। কবি, লেখক, ছাত্র, বাবা, বীরাঙ্গনা সকলেরই অনেক কথা, অনেক গল্প। আজ ওরা আসবে, আসবে তাদের প্রিয় মাটির গন্ধ পেতে, আসবে গৌরবে নিজেদের কথা বলতে। তাদের কণ্ঠের শব্দমালা আজ আমাদের কণ্ঠে অনুরণিত হবে। আমরা হয়ে উঠব এক একজন যোদ্ধা। আমরা সসম্মানে অনুধাবন করব ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীন বাংলাদেশ। পঁচিশে মার্চের ভয়ঙ্করত্ব আমার একার নয়, গোটা দেশবাসীর। রাত 12টায় আমার টেলিফোন মরে গেল। ঠিক তার আগে রাজু এসে খবর দিল রাস্তায় ট্যাঙ্ক বেরিয়েছে, গোলাগুলি আরম্ভ হয়ে গেছে। তাকিয়ে দেখি ইকবাল হলের সব বাতি নিভে গেছে, কুকুরগুলো প্রচন্ড আর্তনাদ করছে। এর ভেতর শুরু হলো তাণ্ডব নৃত্য। রকেট লঞ্চারের আলো হাওয়ায় বাজির মতো জ্বলে জ্বলে উঠল। কামানের গর্জনে মানবিক আর্তনাদ চাপা পড়ে গেল। সারা রাত যুদ্ধক্ষেত্রে অবস্থান, প্রতিবেশীর কি হচ্ছে জানি না। ভাবলাম ভোরের আজানের সঙ্গে এই হত্যাযজ্ঞ বা প্রলয় বন্ধ হবে, কিন্তু শুনলাম অসমাপ্ত আজান, বারুদের শব্দ ও গন্ধ বন্ধ হলো না। সসংকোচে দরজা খুলে বাইরের বারান্দায় এসে দেখলাম ইকবাল হলের ক্যান্টিন থেকে অর্ধদগ্ধ দেহ টেনে টেনে বের করছে পাক দস্যুরা। রুমিরা পাক আর্মির হাতে ধরা পড়ে 29 আগস্টের মধ্যরাতে। একই রাতে একই সময়ে পাক মিলিটারি বাহিনী 5টা বাড়িতে হানা দিয়ে অনেক মুক্তিযোদ্ধা ছেলেকে ধরেছিল। বদি, রুমি, চুল্লু, আজাদ, জুয়েল, বাশার, আলতাফ মাহমুদ, নুহেল খলু, লিনু, দিনু এবং আরো অনেককে। পাক আর্মি যখন রাত 12টার সময় আমাদের বাড়িতে আসে, তখনও জানতাম না এত সব তথ্য। গভীর ঘুমে তলিয়েছিলাম। হঠাৎ নিচের গেটে থমথম শব্দ আর লোকের ডাকাডাকি শুনে চমকে জেগে উঠেছিলাম। জানালার কাছে উঁকি দিয়ে দেখি মিলিটারি পুলিশে বাড়ি ঘেরাও করে ফেলেছে। তারা রুমিকে গ্রেফতার করতে এসেছে, কিন্তু সে কথা তারা একবারও বলেনি। কি চমৎকার স্বাভাবিক গলায় সঙ্গের ক্যাপ্টেনটি বলেছিল, রুটিন ইন্টারোগেশনের জন্য বাড়ির সবাইকে একটু থানায় যেতে হবে, এই ঘন্টা খানেকের জন্য। বাড়ির সব পুরুষকে, রুমি, জামি, ওদের বাবা, ওদের চাচাতো ভাই সবাইকে ওরা নিয়ে চলে গেল। সে খালি হয়ে যাওয়া দোতলা বাড়িটায় রইলাম আমি একা। 2 দিন পরে সবাই ফিরে এলো। শরীফ, জামি, মাসুম, হাফিজ। ফিরল না কেবল একজন, যাকে নেয়ার জন্য তারা এসেছিল, কিন্তু মুখ ফুটে তা বলেনি। রুটিন ইন্টারোগেশনের নাম করে সবাইকে নিয়ে গিয়েছিল হাবিয়া দোচক দেখানোর জন্য।
শরীফ, জামি, মাসুমের মুখ থেকে পাক আর্মির যে নারকীয় অত্যাচারের বর্ণনা শুনেছিলাম, তা 60টা দোজকের সমস্ত অত্যাচারকেও যেন ছাপিয়ে গিয়েছিল। প্রিয় পাশা মামা, অবাক হয়েও না। এটা লেখা হয়েছিল আর তোমার কাছ পর্যন্ত পৌঁছলো। পড়ার পর চিঠিটা নষ্ট করে ফেলো। এ নিয়ে আম্মাকে কিছু লিখে জানানোর চেষ্টা করো না, তাহলে তাদের বিপদে পড়তে হবে। তাড়াহুড়ো করে লিখলাম, হাতে সময় খুব কম। বেস ক্যাম্পের উদ্দেশ্যে কাল এখান থেকে চলে যেতে হবে। আমরা একটা ন্যায়সঙ্গত যুদ্ধ লড়ছি, আমরা জয়ী হব। আমাদের সবার জন্য দোয়া করো। কি লিখবো বুঝতে পারছি না, কত কি নিয়ে যে লেখার আছে। নৃশংসতার যত কাহিনী তুমি শুনছো, ভয়াবহ ধ্বংসের যত ছবি তুমি দেখছো, জানবে তার সবই সত্যি। ওরা আমাদের নৃশংসতার সঙ্গে ক্ষতবিক্ষত করেছে, মানব ইতিহাসে যার তুলনা নেই। আর নিউটন আসলে যথার্থই বলেছেন, একই ধরনের হিংস্রতা নিয়ে আমরা ওদের উপর ঝাঁপিয়ে পড়ব। ইতিমধ্যে আমাদের যুদ্ধ অনেক এগিয়ে গেছে। বর্ষা শুরু হলে আমরা আক্রমণের তীব্রতা আরো বাড়িয়ে দেব। জানি না আবার কখন লিখতে পারবো। আমাকে লিখো না, সোনার বাংলার জন্য সর্বোচ্চ যা পারো করো। এখনকার মতো বিদায়। ভালোবাসা ও শ্রদ্ধা সহ, রুমি। মার্চ মাসের মাঝামাঝির পর থেকেই এখানে ওখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল, কিন্তু জনতা এত একতাবদ্ধ যে কোনো অপর শক্তি এদের রুখতে পারবে না বলে সবার দৃঢ় বিশ্বাস ছিল। সব বিশ্বাসকে ভেঙে চুরে এলো 25-এর কালরাত্রি। পরদিন ছিল কারফিউ। এর ভেতরেই কিছু লোককে আমাদের বাড়ির চারিদিকে ঘুর ঘুর করতে দেখা গেল। মা ঠাকুরের নাম জপ করছেন, বাবা করছেন অশান্ত পদচারণা। 26শে মার্চ সারাদিনই আমরা ইঁদুরের মতো গর্তে রইলাম। 27শে মার্চ অন্ধকার থাকতেই আমরা গ্রামের বাড়িতে রওনা হলাম সামান্য হাত ব্যাগ নিয়ে। গাড়ি রিক্সা কিছুই চলছে না। হঠাৎ এলাকার চেয়ারম্যানের জিপ এসে থামলো আমাদের সামনে। বাবাকে সম্বোধন করে বললেন, ডাক্তারবাবু আসেন আমার সঙ্গে, কোথায় যাবেন নামিয়ে দিয়ে যাব। বাবা আপত্তি করায় 4-5 জন আমাকে টেনে জিপে তুলে নিয়ে গেল। কোথাও গোলাগুলির শব্দ শুনলাম না। বাবা মাকে ধরে নিয়ে গেল না, মেরে ফেললো কিনা বলতে পারবো না। গাড়ি আমাকে নিয়ে ছুটলো, কোথায় জানি না। আমি শমশের এম চৌধুরী। 1971 সালের ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধে আমার ভয়াবহ অভিজ্ঞতার কথা যখনই লিখতে বসি, আমার মনে হয় সেই আতঙ্কজনক ঘটনাবলী আমাকে এখনো তাড়া করে ফিরছে। আমি যে এখনো জীবিত আছি সেই বিশ্বাসটাই অবিশ্বাস্য মনে হয়। 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আমি যেমন অস্ত্র তুলে নিয়ে অন্য সহযোদ্ধাদের মতো মৃত্যুর মুখোমুখি হয়েছি, তেমনি এদেশের স্বাধীনতাকামী মানুষেরাও হয়েছেন। কিন্তু মৃত্যুর একেবারে কাছাকাছি হয়েছে 11 এপ্রিল 1971 সকাল 11টায়। আমি তখন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কালুরঘাট ব্রিজ রক্ষায় ব্যস্ত। 16 ডিসেম্বর 1971 পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ না করা পর্যন্ত মৃত্যু একদিকে যেমন মাথার উপর ঝুলেছিল, তেমনি গ্রাসও করে রেখেছিল সর্বক্ষণ। কিন্তু যে ভূমিকে আমার নিজের দেশ স্বাধীন বাংলাদেশ হিসাবে পাব, তাকে দেখার জন্য পরম করুণাময় সর্বশক্তিমান আমাকে সর্বক্ষণ আগলে রেখেছেন, মাছিয়ে রেখেছেন। জুলাই 1971। মা, মুক্তি সেনাদের ক্যাম্প থেকে লিখছি।
বাইরে এখন বেশ বৃষ্টি হচ্ছে। তাঁবুর ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি সমস্ত দিগন্ত মেঘলা মেঘলা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিনা তাই মনটা ভালো না। আচ্ছা মা, সারা রাত এমনি চলার পর পূর্বাকাশে যে লাল সূর্য ওঠে তার কাঁচা আলো খুব উজ্জ্বল হয়, তাই না? এই মুহূর্তে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। বর্ষা এলে তুমি বাইরে যেতে দিতে না। একদিন তোমার অজান্তে বাইরে আসতেই পিছলে পড়ে পায়ে চোট লাগে। তখন তুমি চিৎকার করে কেঁদে উঠেছিলে। ওষুধ দিয়ে ভর্তি হয়েছিল টেবিলটা। আমার বেশ মনে আছে। তখন থেকে একা বাইরে যেতে সাহস পেতাম না। ভয় লাগতো বাইরে গেলেই পড়ে যাব। কিন্তু আজ আজ আমার অনেক সাহস। রাইফেল ধরতে শিখেছি। বাংকারে রাতের পর রাত কাটাতে হচ্ছে, তবু ভয় পাই না। শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে প্রকাণ্ড আক্রমণে শিরায় উপশিরায় রক্তের চাপ সৃষ্টি হচ্ছে। মা, তোমাকে বোঝাতে পারবো না। ছোটবেলার কথা মনে পড়লে কেমন যেন লাগে। কিন্তু আমার একই আশ্চর্য পরিবর্তন, কারণ আমি আমার স্বদেশ, আমার বাংলাকে ভালোবাসি। মা, কৈশোরে আব্বা আমাকে সৈয়দপুর নিয়ে গিয়েছিল স্পেশাল ট্রেন দেখাতে। সেখান থেকে আমি হারিয়ে যাই। তখন একা একা অনেকক্ষণ ঘুরেছিলাম। ধীরে ধীরে সন্ধ্যার ঘন ঘটা নেমে এসেছিল। আমার কেমন যেন কান্না পাচ্ছিল। মনে হয়েছিল আমি হারিয়ে গেছি। মনে হয়েছিল আমি আর কোনোদিনই তোমার কাছে ফিরতে পারবো না। তখন কাঁদতে কাঁদতে স্টেশনের দিকে আসতে শুরু করেছিলাম। রাস্তায় হাজারের বেলপুকুরের হাই আমাকে নিয়ে গিয়েছিল। দেখি সেখানে কিছুক্ষণ পর আব্বা গেলেন। পরদিন এসে সমস্ত কথা শুনতে না শুনতেই তুমি বুকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলে। অথচ সেদিন তুমি কাঁদলে না। আমি রণাঙ্গনে চলে আসলাম, গুলি, শেল, মর্টার নিয়ে আমার জীবন। ইয়াহিয়ার জঘন্যতম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবার জন্য দুর্জয় শপথ নিলাম। এখন বাংকারে বাংকারে বিনিদ্র রজনী কাটাতে হয়। কখনো বা রাতের অন্ধকারে শত্রুর ঘাঁটির উপর প্রকাণ্ড আক্রমণ চালাই। এই যুদ্ধ ন্যায়ের যুদ্ধ মা, জয় আমাদের হবেই। আমি যখন বললাম মা আমি চলে যাচ্ছি, তুমি আমার মুখের দিকে তাকালে। আমি বলেছিলাম মা আমি মুক্তিবাহিনীতে চলে যাচ্ছি। উনুনের আলোতে তোমার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। তোমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। তুমি দাঁড়িয়ে আশীর্বাদের ভঙ্গিতে তাকালে। আমাদের ঘরের পেছনের বেল গাছটার কিছু পাতা বাতাসে দোল খেয়ে আবার স্থির হয়ে গেল। সেদিন সন্ধ্যাতেই তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়েছিলে। ইতি, তোমার স্নেহের ববিন। কিছুক্ষণ হয়তো জ্ঞান হারিয়েছিল আমার। সচেতন হয়ে উঠে বসতেই বুঝলাম এটা থানা। সামনে বসা আর্মি অফিসার আমার সঙ্গে ভদ্রভাবেই কথা বললেন। বললাম, আমাকে বাবা মার কাছ থেকে কেড়ে এখানে আনা হয়েছে কেন? অফিসার হেসে উত্তর দিলেন, তোমার নিরাপত্তার জন্য। দেখলাম ওখানে আরো 2-3টি মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কখনো বা চিৎকার করছে, অবশ্য চেঁচালেই ধমক খাচ্ছে। সারাদিন সবাই ওইখানেই রইলাম। সন্ধ্যের কিছু আগে চেয়ারম্যান সাহেব এলো। সবকিছু জেনেও আমি ওর পা জড়িয়ে ধরলাম। কাকা বাবু, আমাকে বাবার কাছে রেখে আসুন। ছোট্টবেলা থেকে আপনি আমাকে চেনেন। আপনার মেয়ে সুলতানার সঙ্গে আমি একসঙ্গে খেলাধুলা করেছি, স্কুলে পড়েছি। আমাকে দয়া করুন। উনি ঝাড়া দিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। বুঝলাম আমাকে বাঘের মুখে উৎসর্গ করা হলো। মানুষ কেমন করে মুহূর্তে পশু হয়ে যায় ওই প্রথম দেখলাম। এরপর 16 ডিসেম্বরের আগে মানুষ আর চোখে পড়েনি। গল্পটার শুরু
11 এপ্রিল সকালে আমি 20 জন সৈনিক নিয়ে গুরুত্বপূর্ণ কালুঘাট ব্রিজ রক্ষায় ব্যস্ত। চমৎকার উজ্জ্বল সকাল, অসম সাহস, অপরিসীম মনোবলের অধিকারী ক্যাপ্টেন হারুনও 20 জন ইপিয়া নিয়ে আমার সঙ্গে আছেন। নিঃসন্দেহে তার সঙ্গ আমাদের সবার জন্য বিশেষ অনুপ্রেরণা। সকাল থেকেই আমাদের অবস্থানের উপর পাকিস্তানি সেনারা প্রচন্ড আঘাত হেঁটে যাচ্ছে। আঘাতের প্রচন্ডতা বাড়ছে প্রতি মুহূর্তে এবং বোঝাই যাচ্ছিল তারা আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে অবতীর্ণ হয়েছে। সহসা লক্ষ্য করি ভারী রকেট ও গোলার সাহায্যে তারা আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের দুর্বল অস্ত্র নিয়ে আমরা বাধা দিয়ে যাচ্ছি। শিগগিরই বুঝতে পারলাম আমাদের বিপদ ঘনিয়ে এসেছে এবং আজ যদি যুদ্ধ চালিয়ে যাই তা হবে আত্মঘাতী। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন হারুন হলেন মারাত্মকভাবে আহত। অস্বাভাবিক রক্তপাত হচ্ছিল তার, যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। আমি আমার সৈনিক ও সহযোগী সাহসী ছাত্র যোদ্ধাদের আহত ক্যাপ্টেন হারুনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে বললাম। যখন ক্যাপ্টেন হারুনকে দীর্ঘ কালুরঘাট ব্রিজের ওপরে সরিয়ে নিয়ে যাচ্ছিল, আমি দেখলাম পাকিস্তানিরা তার উপর গুলি করার চেষ্টা করছে। দেখা মাত্র আমি দ্রুত ট্রেঞ্চের বাইরে এসে শত্রুর দিকে গুলি করতে করতে আমার সৈনিকদের নদীর ওপারে সরে যাওয়ার নির্দেশ দিতে থাকলাম। সহসা দেখি আমি একা। মুহূর্তের মধ্যে একটা বুলেট এসে আমার নিতম্বে আঘাত করে, রক্তপাত হয়। আমি পড়ে যাই ব্রিজের ওপর। অগ্রসমান পাক বাহিনীর বুলেটটি আমার বাঁ মুহূর্তে আঘাত করে। বুঝতে পারি বুলেটটি আমার পাকস্থলীর নিম্নাংশ দিয়ে ডান নিতম্বে গিয়ে থেমে গেল। প্রচুর রক্তপাত হচ্ছে। আমি যেহেতু ব্রিজের উপরে পড়ে আছি সেজন্য তখনও জানি না বুলেটটি আমার ডান নিতম্বের হাড় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। উঠতে চেষ্টা করলাম, পারলাম না। ব্যথা এবং যন্ত্রণা অসহ্য উঠেছে আমার কাছে, কিন্তু তখনও আমি জ্ঞান হারাইনি। অসহায়ভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলাম। অফিসারটি পরম সোহাগে আমাকে নিয়ে জিপে উঠল। কিছু দূর যাবার পর গল্প জুড়ল, অর্থাৎ তার কৃতিত্বের কথা আমাকে শোনাতে লাগলো। আমার মাথায় কিছুই ঢুকছিল না। হঠাৎ ওই চলন্ত জিপ থেকে আমি লাফ দিলাম। ড্রাইভিং সিটে ছিল অফিসার, আমি পাশে, পেছনে দুজন জওয়ান। আমার সম্ভবত হিতাহিত জ্ঞান রহিত হয়ে গিয়েছিল। যখন জ্ঞান হলো দেখি মাথায় ব্যান্ডেজ বাঁধা। আমি হাসপাতালের বিছানায়। ছোট্ট হাসপাতাল, যত্নই পেলাম। সব পুরুষ ওখানে। একজন গ্রামের মেয়েকে ধরে এনেছে আমার নেহায়েত প্রয়োজনীয় সহায়তার জন্য। মেয়েটি গুনগুন করে কেঁদে চলেছে। সন্ধ্যায় অফিসারটি চলে গেল। যাবার আগে আমাকে হানি, ডার্লিং ইত্যাদি বলে খোদা হাফেজ করল। দিন তিনেক শুয়ে থাকবার পর উঠে বসলাম। সুস্থ হয়েছি। আমাদের ভেতর সংস্কার আছে। পাঠা বা মহিষে খুঁত থাকলে তাকে দেবতার সামনে বলি দেয়া যায় না। আমি এখন বলির উপযোগী। আমি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সেলিম বলছি। আমি একজন ভালো সাঁতারু ও ছোটবেলা থেকেই দাঙ্গাবাজ ছিলাম। 1967 থেকে 70, 4 বছর পূর্ব পাকিস্তানে সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছিলাম। 1971 সালে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ শুরু করলে পাবনা শহরেও মিলিটারিদের সঙ্গে যুদ্ধ হয় এবং 28 মার্চ মিলিটারি হেরে যায়। তারপর 10 এপ্রিল পাবনা শহর পুনরায় দখল করে অত্যাচারের মাত্রা অসম্ভব বাড়িয়ে দিলে ট্রেনিং নেওয়ার উদ্দেশ্যে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভারতে চলে যায়। প্রথমে কেচুয়াডাঙ্গা থেকে বালুরঘাট ও পরে বিহার প্রদেশের পানিঘাটা নামে এক ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষ করে অগাস্টের 8 তারিখে পাবনাতে চলে আসি। কিন্তু দুর্ভাগ্যক্রমে জামাতে ইসলামী, নেজামে ইসলাম, মুসলিম লীগ, পিডিবি ইত্যাদি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে কার্যরত বাংলাদেশ স্বাধীনতা বিরোধী নকশাল বাহিনীর হাতে ধরা পড়ে যায়। তারা আমাকে মিলিটারি ক্যাম্পে সোপর্দ করে। এরপর থেকেই আমার উপর শুরু হয় ভয়াবহ অত্যাচার। শত অত্যাচারেও আমার কাছ থেকে তারা মুক্তি ফৌজের গুণগোপন কথা বের করতে পারেনি।
তারপর পাকিস্তানিরা আমাকে হত্যা করার পরিবর্তে বন্দি করে। আমার ভাঙা পা ধরে টানতে টানতে 200 গজ দূরে জিপের কাছে নিয়ে চলল। খড়করে উদ্বিগ্ন পাথরের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় আমার পিঠ ছিঁড়ে রক্তে একাকার হয়ে যাচ্ছে। এইভাবে শুরু হয় আমার যুদ্ধবন্দী জীবন। আমি তাদের চোখে সাধারণ বন্দী নই, বরং আমি একজন রাষ্ট্রদ্রোহী বিশ্বাসঘাতক। সেজন্য আমার মতো বন্দীর ক্ষেত্রে জেনেভা কনভেনশন প্রযোজ্য নয়। এই কারণেই তারা আমার উপর শুরু করে নির্দয় ও সীমাহীন অত্যাচার, সেই সাথে অকথ্য গালাগালি। একমাত্র একেবারে প্রাথমিক স্তর বাদে বাকি সময় আমার জন্য চিকিৎসা ছিল নিষিদ্ধ, সেই সঙ্গে শারীরিক অত্যাচারের হাত থেকেও রেহাই নেই। প্রথম আমার উপর পাশবিক নির্যাতন করে একজন বাঙালি। আমি বিস্ময়ে বোবা হয়ে গিয়েছিলাম। অসুস্থ দেহ, দুর্বল, যুদ্ধ করতে পারলাম না। লালাসিক্ত পশুর শিকার হলাম। ওই রাতে কতজন আমার উপর অত্যাচার করেছিল বলতে পারবো না, তবে 6-7 জনের মতন হবে। সকালে অফিসারটি আমাকে ওই অবস্থায় দেখলো। তারপর চরম উত্তেজনা, কিছু মারধর হলো। তারপর আমাকে তার জিপে তুলে নিল। আমি তৃতীয় গন্তব্যে পৌঁছলাম। অফিসারটির হাত ধরে মিনতি করে বললাম, আমাকে রক্ষার কথা বলেছেন, আমি তো রক্ষা পেয়েছি, এবার আমাকে ছেড়ে দিন। আপনি আমার ভাই, আপনার বয়সী আমার বড় ভাই আছে। হঠাৎ হিংস্র সাপদের মতো এই ভালো মানুষ লোকটির চোখ দুটো জ্বলে উঠল। বাঁ হাতে চুলের মুঠি ধরে বলল, বল তোর ভাই কোথায়? বললাম, আমি তো এখানে, ভাই কোথায় কি করে বলবো? অফিসারটি হঠাৎ আমার মুখে কতগুলো থুথু ছিটিয়ে দিয়ে কি সব গালাগালি দিল। আমি নিস্তব্ধ নিথর বসে রইলাম। মনে হয়েছিল, কেন আমি তার চরণে প্রথম অর্ঘ্য হলাম না, এটাই তার ক্ষোভ। কিন্তু সে তো তার অক্ষমতা, আমি তো এখন জড় পদার্থ, অনুভূতি প্রায় শূন্য। আমি যখন চট্টগ্রাম মিলিটারি হাসপাতালে শায়িত, সে সময় মেহের কামাল নামে একজন মেজর রোগীর বিছানাতেই আমাকে আক্রমণ করে। তাকে আমি আগে থেকেই ভালোভাবে চিনতাম। সে এসে প্রথমে বুকে, মুখে ও নাকে এক নাগারে ঘুষি মেরে গেল। ফলে আমার নাক দিয়ে তখন সমানে রক্তপাত হতে থাকে। সেই অবস্থায় সে বেয়োনেট বের করে আমার বুকে 2 বার বসিয়ে দেয়। সারাক্ষণই সে বেজন্মা বাঙালি, সবাইকে শেষ করে ফেলবো বলে চিৎকার করছিল। আবার আমি তো চোখ উপড়ে ফেলবো বলে আমার ডান চোখে বেয়োনেট ঢুকিয়ে দিতে উদ্যত হয়। আমি ডান চোখ হাত দিয়ে ঢেকে ফেলতেই বেয়োনেট আমার ডান হাতে ঢুকে যায়। সে আবার চোখে আঘাত করে, কিন্তু এবারও চোখে না লেগে লাগে চিবুকে। ইতোমধ্যেই ওই নৃশংস আক্রমণে আমার চিবুক, হাত ও বুকে ঘা হয়ে গেছে। এমন সময় একজন আর্তালি নার্স এসে বাধা দিলে আমি সে যাত্রায় রক্ষা পেয়ে যাই। সে ছিল একজন সিন্ধি। সেই ভয়াবহ ঘটনা আজও আমাকে ভীষণভাবে শিহরিত করে। আজও তা আমাকে দুঃস্বপ্নের মতো তাড়া করে ফেলে। আমি একজন সামান্য দোকানদার। পাহাড়তলির আকবর্ষা মসজিদের সাথেই আমার একটি দোকান ছিল। নভেম্বরের 10 তারিখে সেই দোকান থেকেই বিহারীরা আমাকে ধরে নিয়ে যায়। ঘটনার দিন সকাল 6টার সময় 40-50 জন অবাঙালি আমাকে দোকান থেকে জোর করে ফয়েজ লেকের রাস্তা দিয়ে পূব দিকে নিয়ে যায়। লেকের গেট যখন পার হই, তখন দেখি শত শত বিহারি পাম্প হাউসের আশেপাশে ও ওয়্যারলেস কলোনির রাস্তার উপর ভিড় করে উল্লাস করছে। পাম্প হাউসের একটু উত্তর দিকে উঁচু জায়গার পাশে যে ঝিল আছে, সেখানে অনেক বাঙালিকে ধরে এনে হাত পা বেঁধে জড়ো করে রাখা হয়েছে। সেখানে কয়েকজন বিহারির হাতে খোলা ছুরি ও তলোয়ার। তারা দাঁড়িয়ে। দেখলাম কয়েকজন বিহারি হাত পা বাঁধা বাঙালিদের 5-6 জনকে প্রথমে কিলঘুষি মারছে ও জল্লাদদের সামনে ঠেলে দিচ্ছে। জল্লাদরা মহা উল্লাসে তলোয়ার দিয়ে বাঙালিদের মাথা কেটে ফেলছে।
এভাবে কয়েকটি দল জল্লাদদের হাতে শহীদ হলো। আমি নিশ্চিত মৃত্যুর জন্য তৈরি হয়ে গেলাম। আমার গায়ে তখন একটি দামি উলেন জাম্পার। এক অবাঙালি ছোকরা জাম্পারটির দিকে চোখ পড়তেই সে এসে সেটা খুলে নিল। তারপর অন্য একজন এসে আমার হাত চেপে ধরল, আরো একজন আমার দিকে ঘুষি বাগিয়ে আসতেই আমি কোনো রকম চিন্তা না করে তাকে উল্টো ঘুষি মেরে ঝিলের পানিতে ঝাঁপিয়ে পড়ি। পানিতে এক ডুবে ঝিলের অপর পারে গিয়ে উঠি। আমি ঝিলের এই পার থেকে ওই পারে বাঙালি গণহত্যা দেখতে থাকি। দেখতে পাই প্রতি দলে 5-6 জন বাঙালিকে এনে উঁচু ঢিবির উপর দাঁড় করায়, প্রচন্ড মারধর করে, পরে ধাক্কা মেরে জল্লাদদের সামনে ঠেলে দেয়। জল্লাদরা পেটে তলোয়ার ঢুকিয়ে মাথা কেটে হত্যা করতে থাকে। হত্যা করার পর মৃতদেহ লাথি মেরে নিচে এদিক ওদিক ফেলে দিতে থাকে। আবার কোনো কোনো মৃতদেহ পূব দিকটার পাহাড়ের দিকেও টেনে নিয়ে যেতে দেখেছি। দুপুর প্রায় 2টা পর্যন্ত একইভাবে হত্যাকাণ্ড চলতে থাকে। কয়েকদিন পর্যন্ত আমার মস্তিষ্ক মনে হয় কাজ করেনি। যন্ত্রের মতো যা দিয়েছে খেয়েছি, যে যেখানে নিয়ে গিয়ে যে অত্যাচার করেছে সয়ে গেছি। সামর্থ্য হলে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেছি জয় বাংলা। যদি কারো বোধগম্য হয়েছে তাহলে কিছু থুথু, কিছু লাথি উপহার পেয়েছি। আমাদের দেশগ্রামে প্রচলিত আছে, বিড়াল আর কচ্ছপের প্রাণ আর মেয়ে মানুষের প্রাণ একই রকম। যতই অত্যাচার করো না কেন, ধিকি ধিকি জ্বলে, কিন্তু মরে না। আমরা এদের জীবনযাপনের একটা অত্যাবশ্যক পদার্থ ছিলাম। তাই যত অত্যাচারী এরা করুক না কেন, আমাদের এই রক্ত মাংসের দেহগুলোকে জিইয়ে রাখবার প্রয়োজন ছিল। এবার আমি যেখানে আছি ওখানে প্রায় 8-10 জন মেয়ে ছিল, বয়স 13 থেকে 30 অথবা আরো বেশি হবে। তবে এরা প্রায় সবাই গ্রামের। একটা শহরের শিক্ষিতা মেয়ে দেখেছিলাম, সামান্য কথা বলবার সুযোগও হয়েছিল। আমার চেয়ে বয়সে বড়, সুন্দরী। উনি নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী। আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, কোনো মতে নিজেকে বাঁচিয়ে রাখো, আমাদের জয় হবেই। তার মুখেই শুনলাম ওটা জুলাই মাস। আমি অবাক হলাম, এতদিন আমি এ নরক বাস করেছি। ভগবান, যুদ্ধ আর কতদিন চলবে? এদের দেখে তো এতটুকু নিরুৎসাহিত বা দুর্বল মনে হয় না। কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সেই দিনই সন্ধ্যায় নিয়ে গেল। সম্ভবত আরো কোনো বড় সাহেবকে ভেট দেবে। যতদিন হাসপাতালে ছিলাম ততদিনই অত্যাচার হয়েছে আমার উপর। পাকিস্তানি সৈন্যরা যখন তখন এসে ইলেকট্রিক তার কিংবা খালি হাতেই অত্যাচার করে যেত। একবার এক পাকিস্তানি সৈন্য এসে আমার ভাঙা পাটা শূন্যে তুলে ধপাস করে বিছানার উপর ছেড়ে দেয়। এতে যে কষ্ট ও ব্যথা আমি পেয়েছিলাম তা বর্ণনা করা অসম্ভব। সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল আমি চিৎকার করতে পারবো না, করলে সৈন্যরা এসে আবার অত্যাচার শুরু করবে। সম্ভবত বর্বর পশু সেনাদের পক্ষেই হাসপাতালের আহত বন্দীদের উপর এমন অভিনব নিষ্ঠুর অত্যাচার করা সম্ভব। এদের মধ্যযুগীয় কায়দায় অত্যাচারে এটাই মনে হয় ওরা বিশ্বাস করে যে এভাবে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দেয়া সম্ভব। কিন্তু স্বাধীনতা প্রিয় বাঙালি জাতির প্রতিরোধের মুখে তাদের সেই বিশ্বাস প্রবলভাবে টলে যায়। এপ্রিলের শেষের দিকে আমাকে প্লেনে ঢাকা এনে ক্যান্টনমেন্টে মিলিটারি হাসপাতালে রাখা হলো। কিন্তু কর্তৃপক্ষ সম্ভবত আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে যেহেতু আমি দেশদ্রোহী, সেজন্য আমার যথাযথ চিকিৎসা করা হবে না। তারা আমাকে হাসপাতালের ওয়ার্ডে রাখার পরিবর্তে রাখলো মাঠে, একটা তাঁবুর মধ্যে। তাঁবুতে কখনোই কোনো ডাক্তার আসেনি, বরং সে সময় অবস্থানরত সেনাবাহিনীর অফিসাররা আমাকে দেখতে আসতো। না, তারা আসতো সহানুভূতি জানানোর জন্য নয়, আসতো হুমকি দেওয়ার জন্য, গালাগাল করার উদ্দেশ্যে। এমনটাও হয়েছে, মাঝরাতে কোনো পাকিস্তানি অফিসার আমাকে ঘুম থেকে টেনে তুলে শাসিয়ে গেল, বলে গেল আবার ফিরে আসবো,
আগামীকাল রাতে তোমাকে হত্যা করব। বলার অপেক্ষা রাখে না। এসব বিষয় ছিল আমার কাছে দুঃস্বপ্নের মতো ও যন্ত্রণাদায়ক। আমাদের শাড়ি পরতে বা দোপাট্টা ব্যবহার করতে দেয়া হতো না। কোন ক্যাম্পে নাকি কোন মেয়ে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, তাই আমাদের পরনে পেটিকোট আর ব্লাউজ। যেমন ময়লা তেমনি ছেঁড়া খোড়া। মাঝে মাঝে শহরের দোকান থেকে ঢালাও এনে আমাদের প্রতি ছুঁড়ে ছুঁড়ে দিত। যেমন দুর্গাপূজা বা ঈদের সময় ভিক্ষা দেয় অথবা জাকাত দেয় ভিখারিকে। চোখ জলে ভরে উঠত। বারবার বাবার কথা মনে হতো। বাবা বলতো, মা এবার কি শাড়ি নিবি? বলতাম, তুমি যা দেবে। আদরে মাথায় হাত রেখে বলতেন, মা আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে। বাবা, তুমি কি জানতে তোমার মেয়ে কোনো ঘরের জন্য জন্ম নেয়নি? তার জন্ম লগ্নে শনির দৃষ্টি ছিল। সে শত ঘরের ঘরণী, যা যা বর রমণী। 9 অক্টোবর রাতে আমাকে নতুন আদেশে গ্রেপ্তার করে এবং রাতেই আমাকে অমানসিক অত্যাচার করে পাবনা শহর থেকে প্রায় 23-24 মাইল দূরে পাকশি হার্ডিঞ্জ ব্রিজে নিয়ে যায়। ব্রিজের মাঝখানে নিয়ে আমাকে চিৎ করে শুইয়ে দেয় এবং একজন খানসেনা লাফ দিয়ে আমার বুকের উপর উঠে খুঁজতে থাকে। তখন আমার হাত ও চোখ বাঁধা। ওই অবস্থাতেই আমি অনুমানের উপর একজন খানসেনাকে লাথি মারি। লাথি খেয়ে ওই খানসেনা ব্রিজের রেলিং এর উপর পড়ে যায়। ওই খানসেনা উঠেই আমার বাম কাঁধে বেয়োনেট চার্জ করে। তখন আমি যন্ত্রণায় কাতর হয়ে পড়ি এবং পিপাসায় আমার প্রাণ যায় যায় অবস্থা। আমি পানি খেতে চাই। কিছু পর একজন বলে, হ্যালো পিও। আমি হা করি, আর অমনি একজন হানাদার পশু আমার জিহ্বায় ছুরিকাঘাত করে। আমার গাল বেয়ে রক্ত পড়ছে। আমি চিন্তা করলাম যে এইভাবে থাকলে আমি মারা যাব। আমি তখনও মনোবল হারাইনি। আমার বিশ্বাস আমি বেঁচে যাব। তাই আমি এমন ভাব দেখালাম আমি মারা গেছি। আমি চোখ বন্ধ করে চুপ করে পড়ে আছি। তখন একজন খানসেনা আর একজনকে বলল, ছোড় দো ইয়ার, মার গিয়া। ওই খানসেনার হয়তো বিশ্বাস হলো না, তাই তার জ্বলন্ত সিগারেট আমার পায়ে ও থড়ায় 5-6 বার ধরল। কিন্তু আমি দাঁতে দাঁত লাগিয়ে সহ্য করে রইলাম। তারপরেই বর্বর হানাদার শত্রুরা আমাকে বেঁধে পদ্মায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা শোনার সঙ্গে সঙ্গে আমি 2 পায়ের বুড়ো আঙ্গুল এক করে গোড়ালি দুটি একটু ফাঁক ও শক্ত করে রাখি। হাত চোখ ও পা বাঁধা অবস্থায় আমাকে ফেলে দেয় জমাট বাঁধা সেই গভীর অন্ধকারে, প্রায় 100 ফুট নিচে পদ্মায়। প্রথমে আমি পানির গভীরে চলে যাই। পরে বাঁধা পা দুটি সোজা করে দড়ির মধ্য থেকে পা দুটি মুক্ত করে চিৎ সাঁতার দিয়ে চলতে শুরু করি। পাকশি হার্ডিঞ্জ ব্রিজ থেকে প্রায় 8 মাইল দূরে দাদাপুর চলে গিয়েছিলাম। সাঁতার দিয়ে চলার সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলাম। তখন প্রায় রাত শেষ। দাদাপুর ঘাটে একখানা জেলে ডিঙি আমাকে পদ্মা থেকে টেনে তুলেছিল। তারপর জেলেরা আমার হাত চোখের বাঁধন খুলে দিয়েছিল। তখন আমার ছিদ্র জিভ আর বেয়োনেট চার্জের ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত ঝরছে। আমার অনুরোধে জেলেরা দাদাপুরের মুক্তি বাহিনীর ওয়াসেক আলীর বাড়িতে পৌঁছে দেয়। একদিন থাকি সেখানে। একজন গ্রাম ডাক্তার দিয়ে আমাকে দেখানো হয়। সামান্য সুস্থ হবার পর আবার বাড়ি আসি এবং পুনরায় ভারতে চলে যাই। ওখানে আমার ভাই শহীদ আব্দুস সাত্তার লালু হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। আমি কিভাবে বেঁচে আছি, এটাই ছিল ডাক্তার আর সবার প্রশ্ন। পরে আমি 25 জন মুক্তিবাহিনীর কমান্ডার হয়ে আবার যুদ্ধ করি পাবনাতেই। আমার আনন্দ, সে সময় আমি অনেক খানসেনা, রাজাকার ও নকশাল খতম করতে পেরেছিলাম। কলকাতায় একজন ডাক্তার জিজ্ঞেস করেছিলেন, বাঁচলে কিভাবে? বলেছিলাম, মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি বলেই বেঁচেছি।
আমার তখন হাঁটার ক্ষমতা নেই, এমনকি উঠে দাঁড়ানোর শক্তিও হারিয়ে ফেলেছি। এই অবস্থায় 2 সপ্তাহ পরে স্ট্রেচারে করে আমাকে হাসপাতাল থেকে FIC বা ফিল্ড ইন্টারোগেশন সেন্টারে নিয়ে যাওয়া হলো। সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে আমি বন্দী, অতএব আমি তাদের কাছে অতি মূল্যবান শিকার। আসলে সমগ্র স্বাধীনতা যুদ্ধে আমি একমাত্র যুদ্ধক্ষেত্র থেকে বন্দী হয়েছি। সে কারণেই জেরা করার সময় আমার প্রদত্ত বিবরণটি হবে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেরার পর আমাকে ক্যান্টনমেন্টে বন্দি শিবিরে স্থানান্তর করা হলো। এই শিবিরটি ছিল মূলত গোলাবারুদ রাখার পরিত্যক্ত জায়গা। পাকিস্তানিদের অকথ্য শারীরিক অত্যাচার ও বন্দীদের নামমাত্র খাবার দেওয়ার জন্য এই জায়গা ইতোমধ্যেই একটা বৈশিষ্ট্য অর্জন করেছে। যাদের ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে অমানসিক অত্যাচার করা হয়েছে, তাদের অনেকেরই যুদ্ধের সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগ ছিল না, অথচ ওটা করা ছিল তাদের নৈমিত্তিক কাজের অন্তর্ভুক্ত। এমনকি আমি যে কিনা শুয়ে থাকি স্ট্রেচারে, উঠবার সামান্যতম ক্ষমতা নেই, সেও ওদের নির্মম অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। কোনো ন্যায় নীতি নেই, কোনো আইন নেই, তাদের আছে শুধু ক্রোধ আর হতাশা। কারণ সে সময় বাঙালির হৃদয়ে যে আগুন জ্বলছিল, তা নেভাতে না পারার ব্যর্থতাই তাদের উত্তরোত্তর হিংস্র করে তুলেছিল। আগস্টের শেষে আমাকে অন্য একটি ভবনে স্থানান্তর করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে আমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা প্রয়োজন রয়েছে। আমি তখনও স্ট্রেচারে, হাঁটার ক্ষমতা নেই। আসলে তারা চাচ্ছিল আমার সঙ্গে একটা চুক্তি আসতে। চার্জশিট যখন আমার হাতে দেয়, তখন আমি হেসে ফেলেছিলাম। আমার হাসি দেখে অফিসারটি অবাক হয়ে জানতে চাইল, হাসছো কেন? জবাবে বললাম, দেখো, প্রথম অভিযোগটি হচ্ছে বিদ্রোহ। মৃত্যুদণ্ড দেওয়ার জন্য একটা অভিযোগই যথেষ্ট, অন্যগুলোর কোনো প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় কথা, তোমরা তো আমাকে 6 বার ফাঁসি দিতে পারবে না। আমি জানতাম সামরিক আদালতে বিচার হলে আমার ফাঁসি ছিল অবধারিত। তাদের চোখে অপরাধ যেখানে দেশদ্রোহিতা, সেখানে বাঁচার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার কেন যেন মনে হতো আমি বেঁচে যাব। কেন বেঁচে যাব এর ব্যাখ্যা দিতে পারবো না। পরিস্থিতি তখনও আমাদের অনুকূলে ছিল না, কিন্তু তা সত্ত্বেও মনে হতো স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বাঁচব, বেঁচে থাকব। আমরা সেলে প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে 28 নভেম্বর আমাকে নির্জন সেলে স্থানান্তর করা হয়। এটা ছিল আসন্ন বিচারের প্রস্তুতি। একাত্তরের কিছু আগে আজিমপুরের বাসা থেকে আমরা পুরানা পল্টনের নতুন বাসায় চলে এলাম। বাসাটি ছিল 3 তলা। আলিম সেটি ভাড়া নিয়েছিল নিচের তলায় চোখের ক্লিনিক করবে বলে। কিছুদিনের মধ্যে ক্লিনিক হয়ে গেল। 1 তলায় ক্লিনিক, 2 তলা ও 3 তলায় আমরা থাকতাম। আরম্ভ হলো সংগ্রাম। 71-এর জুলাই মাসের মাঝামাঝি মৌলানা আব্দুল মান্নান আমাদের নিচের তলায় এসে আশ্রয় নিলেন। আমি আর আমার মা সেদিন ওই লোকটিকে আশ্রয় দিতে হলো বলে রাগে দুঃখে অনেকক্ষণ কেঁদেছিলাম। পাকিস্তানি সৈন্যরা সবসময় ওর ওখানে আসতো। প্রায় রাতভর হইহুল্লোড় চলতো সে বাড়িতে। যদিও এ ব্যাপারে আপত্তি জানিয়ে কোনো লাভ হলো না। মৌলানা খুবই ভালো ব্যবহার করতেন আমার স্বামীর সঙ্গে। তিনি সবসময় বলতেন, ডাক্তার সাহেব, আপনার উপকার আমি জীবনে ভুলব না। আপনার কোনো ভয় নেই, আপনার কোনো বিপদ হবে না। যদি কখনো কোনো অসুবিধায় পড়েন, সোজা আমার কাছে চলে আসবেন। আমি আপনাকে রক্ষা করব। আমার জীবন থাকতে আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। প্রতিদিন চেম্বারে মুক্তিযোদ্ধারা আসতো। এখানে তাদের বিনামূল্যে চোখের চিকিৎসা হতো, ওষুধ দেয়া হতো। আবার গাড়ি করে তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেয়া হতো। মুক্তিযোদ্ধাদের একটি গোপন হাসপাতাল ছিল। সেখানে ডাক্তার রাব্বি, আলিম এবং অনেক ডাক্তার চিকিৎসা করতেন। এসব কিছুই পাকিস্তানি হানাদার বাহিনীর জানা ছিল বোধহয়।
কিন্তু আমরা তা বুঝতে পারিনি। বুঝেছিলাম যখন, তখন আর শেষ রক্ষা হলো না। ৭১-এর ১৫ই ডিসেম্বর সেদিন সকাল ৮টায় আলিম তৈরি হচ্ছিল সলিমুল্লাহ মেডিকেল কলেজে যাবার জন্য। সে বেরিয়ে যাওয়ার আগে বললাম, এই তো বেরিয়ে যাচ্ছ, আসবে তো সে কারফিউ আরম্ভ হয়ে গেলে। বুঝতে পারছি আজও আমাদের বাসা থেকে সরে যাওয়া হবে না। আলিম বলল, না না, ঠিকই সময় মতো চলে আসব, কোথায় যাব সে জায়গাও ঠিক করে আসব। উপরে জানালার পর্দা সরিয়ে অপসৃয়মান মরিস মাইনর গাড়িটির দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ ভয়ে ভেতরটা কেঁপে উঠল। মনে হলো, এই মানুষটি যদি প্রাণ নিয়ে ফিরে না আসে। কারফিউ আরম্ভ হয়ে গেল আবার। ঠিক তখনই গাড়ির শব্দ পেলাম। বুঝতে পারলাম আলিম এসেছে। বললাম, বলেছিলাম না তুমি দেরি করে আসবে, আজও তো আমাদের বাড়ি ছাড়া হলো না। ঠিক তার একটু পরেই একটি গাড়ির শব্দ পেলাম। মাটিলাপা একটি ছোট্ট মাইক্রোবাস এসে আমাদের বাসার নিচের তলায় মৌলানার দরজার সামনে দাঁড়িয়েছে। প্রায় ৪৫ মিনিট পর আমাদের সিঁড়ির নিচের বাইরের দিকে দরজায় বেল বেজে উঠল। উপর থেকে দেখলাম দুজন আলবদর বন্দুক উঁচিয়ে দরজা খুলতে বলছে। সে নিচের তলায় মৌলানার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। মৌলানার দরজায় প্রাণপণে শব্দ করতে লাগলো আর বলল, মৌলানা সাহেব, একটু দরজাটা খুলুন। অনেকবার বলার পরও মৌলানা দরজা খুললেন না, শুধু ভেতর থেকে বললেন, আপনি যান, আমি আছি। আলিম তখন দৌড়ে উপরে উঠতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে ওরা ঢুকে গেছে ভেতরে। তাকে দেখেই বলল, হ্যান্ডস আপ, আপনি আমাদের সঙ্গে চলুন। আলিম বলল, কেন? ওরা বলল, দরকার আছে, গেলেই জানতে পাবেন। লুঙ্গি আর শার্ট পরে আলিম ওদের সাথে চলে গেল। আমি ছুটে মৌলানার কাছে গেলাম। যার মুখের দিকে তাকাতেও আমার ঘৃণা হতো, সে আমি তার পায়ে পড়ে গেলাম। আকুল হয়ে কেঁদে বললাম, মৌলানা সাহেব, এখনো গাড়িটা ছাড়েনি, আপনি একটু দেখুন, একটু ওদের বলুন। মৌলানা চুপ করে বসে রইলেন। গাড়িটা ছাড়ার শব্দ পাওয়া গেল। তখন তিনি আমাকে বললেন, ঘাবড়াবেন না, ওরা আমার ছাত্র, ওরাই ওনাকে নিয়ে যাচ্ছে। ডাক্তার রাব্বি এবং আরো অনেককেই চিকিৎসার জন্য ওরা নিয়ে যাচ্ছে। রাত বাড়তে থাকলো। কান পেতে রইলাম দরজার কড়া নাড়া শোনার জন্য। সামান্যতম আওয়াজেও সচকিত হয়ে উঠছিলাম। বারবার শুধু মনে হচ্ছিল, এই বুঝি সে এসেছে। কিন্তু না, সে আসেনি। সে রাতে নয়, কোনো রাতেই নয়। আমরা যে ভবনে থাকতাম সেটার উপর ভারতীয় বিমান বাহিনী আঘাত হানে ডিসেম্বরের ৯ তারিখে। আমাদের ভবনে আগুন ধরে গেলে সেখানে ৩ জন পাকিস্তানি সৈন্য পুড়েই মারা গেল। এ সময় ২ জন পাকিস্তানি অফিসার সেলে এসে আমাদের বাইরে বেরিয়ে মাঠে গিয়ে লাইন করে দাঁড়াতে বললে আমাদের বুঝতে বাকি থাকে না, জীবনের কাছ থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। কিন্তু আমাদের ধারণা ভুল। পাকিস্তানিরা আমাদের একটা ট্রাকে গাদা করে ক্যান্টনমেন্টের সেই পুরনো বন্দি শিবিরে নিয়ে গেল। ভারতীয় বাহিনীর যৌথ আক্রমণের ফলে কাঙ্ক্ষিত বিজয় কবে আসবে সেই আশায় আমরা অধৈর্য হয়ে উঠছি। সাথে পাকিস্তানিরা বন্দীদের হত্যা করতে পারে এই ধারণার যাতনাও কম ছিল না। পরদিন হঠাৎ ওদের একটি মেয়ে মারা যায়। অন্তঃসত্ত্বা ছিল। সকাল থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ওরা বন্ধ দরজায় অনেক চেঁচামেচি করলো, কিন্তু কেউই এগিয়ে এলো না। ব্যাপারটা বোঝা গেল না। মেয়েটার নাম ছিল ময়না। বছর ১৫ বয়স হবে। কাটা পাঠার মতো হাত পা ছুঁড়ে আস্তে ঘুমিয়ে পড়ল। মুখখানা নীল হয়ে গেল। বয়স্কা সুফিয়ার মা একটা ছোট কম্বল দিয়ে ঢেকে দিল, কারণ ও ঘরে ওরা চাদর দেয় না। সন্ধ্যের পর ওরা লাশটা নিয়ে গেল। আমাদের ভেতর এক অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এলো।
গোলাগুলির শব্দ ক্রমশ কমে আসছিল। বেশ শীত পড়েছে। ছোট্ট কম্বলের টুকরোটা গায়ে দিয়ে জড়িয়ে পেঁচিয়ে থাকি। তারপর একদিন ভোর রাতে সব কেমন নিঃশব্দ নিস্তব্ধ মনে হলো। সুফিয়ার মা বলল, হালারা পলাইলো নাকি? ওর কথায় যেন অসুরের বল পেলাম। দরজা ধাক্কাতে লাগলাম, চেঁচাতে আরম্ভ করলাম। হঠাৎ শুনি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে সুফিয়ার মায়ের সাথে কখনো কথা বলিনি, আজ মায়ের মতো ওকে দু হাতে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। 27 মার্চের পর আর কখনো কেঁদেছি কি মনে হয় না। ঠিক এমনি সময় জিপের শব্দ পেলাম। কারা যেন খুব উচ্চ স্বরে জয় বাংলা বলে উঠল। আমরাও স্বতঃস্ফূর্ত ভাবে চিৎকার করে উঠলাম, জয় বাংলা। আমাদের সব উদ্বেগ, যন্ত্রণা, অনিশ্চয়তার অবসান ঘটে 16ই ডিসেম্বর 1971। সেদিন আমাদের অকুতোভয় মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর শক্তির কাছে পাকিস্তানিরা নিঃশর্ত ও লজ্জাজনক আত্মসমর্পণ করল। আমাদের বন্দি শিবিরের কমান্ডারই তাদের আত্মসমর্পণের খবরটি আমাকে দেয়। পাকিস্তানিদের মিথ্যা অহমিকা শেষ। জন্ম নিয়েছে মুক্ত ও স্বাধীন বাংলাদেশ এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। প্রায় মাসখানেক পর আমি ধানমন্ডি পুনর্বাসন কেন্দ্রে এলাম। মেডিকেল কলেজে থাকতে বেশ কৌতূহলী নারী পুরুষের ভিড় হতো আমার সামনে। জিজ্ঞেস করে জানলাম ওরা বীরাঙ্গনা দেখতে আসে। সিস্টার সবিস্তারে ব্যাপারটা আমার কাছে ব্যাখ্যা করলেন। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যেসব রমণী মাতৃভূমির জন্য তাদের সতীত্ব নারীত্ব হারিয়েছেন, তিনি তাদের বীরাঙ্গনা আখ্যায় ভূষিত করেছেন। অন্তরে শ্রদ্ধা জানালাম সেই মহানায়কের উদ্দেশ্যে। আমি বীরাঙ্গনা, এত বড় সম্মান আমি পেয়েছি, আমি ধন্য। কিন্তু চোখের জল কেন জানি বাধা মানে না। বাবাকে দেখবার জন্য, তাদের খবর নেবার জন্য অস্থির হয়ে গেছি। কিন্তু বিশ্বাসযোগ্য এমন কাউকে দেখি না যাকে অনুরোধ করা যায়। শেষ পর্যন্ত পুনর্বাসন কেন্দ্রের কার্যনির্বাহী অফিসার মোসফেকা মাহমুদকে বাবার ঠিকানা দিলাম। পথের দিকে তাকিয়ে থাকি, যেন খবর পেয়ে বাবা ছুটে আসবে। কিন্তু না, দিন গড়িয়ে সপ্তাহ গেল। খবর পেলাম বাড়িঘর ভেঙে গেছে, সেসব মেরামত করা নিয়ে বাবা ব্যস্ত, আসবেন কয়েকদিনের মধ্যে। শুধু উচ্চারণ করলাম, বাবা তুমিও। এখন বাইরের লোক দেখলেই সরে যাই। শেষ পর্যন্ত পুলিশ লেডি ডাক্তার ছিলেন, তাকে ধরলাম আমাকে কাজ শেখাবার জন্য। তিনি সানন্দে রাজি হলেন। সব চিন্তা বিসর্জন দিয়ে কাজে লাগলাম। হিত্যবসরে আমার গর্ভপাত করানো হয়। আমি কঠিন মুখে প্রস্তুতি নেই, কারণ এতদিনে নিজের অবস্থান বুঝতে পেরেছি। আমি পৃথিবীতে একাই লড়াই করবার জন্য প্রস্তুত হলাম। হঠাৎ বাবা এলেন। বাবা 1 বছরে কেমন বুড়ো হয়ে গেছেন। দুহাত শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কিন্তু
বাবার মুখে তো অশ্রুপাত করতে পারলাম না। মুখ তুলে বললাম, বাবা, এখন কি তোমার সঙ্গে আমি যাব? অফিসে যেতে হবে। বাবা একটু থেমে ইতস্তত করে বলল, না মা, আজ তোমাকে আমি নিতে পারবো না। বাড়ি ঘর মেরামত হচ্ছে, তোমার মামাও এসেছে, কালী আসবে জামাইকে নিয়ে। ওরা চলে গেলে আমি তোমাকে নিয়ে যাব। আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিলাম। ঠিক আছে বাবা, তুমি আর এসো না। বাবা না না বলে করতে লাগলেন। আমার হাতে একটা ফলের ঠোঙা দিলেন। ওটা স্পর্শ করতে মন চাইনি, কিন্তু ফেলে দিয়ে নিজেকে হাসির পাত্র করতে চাইলাম না। বাবা আবারও এসেছেন, কিন্তু আমাকে নেবার কথা বলেননি। দাদা এসেছেন কলকাতা থেকে আনা শাড়ি নিয়ে। এমনকি শ্যামলদাও এসে বীরাঙ্গনা দেখে গেছে। দাদা অবশ্য একটা কথা বলে গেলেন, যা বাবা মুখ ফুটে বলতে পারেনি। দাদা বলল, তারা, আমরা যে যখন পারবো তোর সঙ্গে দেখা করে যাব। তুই কিন্তু আবার হুট করে বাড়ি গিয়ে উঠিস না। আমার মুখের পেশিগুলো ক্রমশ শক্ত হয়ে আসছিল। দাদা সেদিকে এক নজর তাকিয়ে চট করে বললেন, তাছাড়া আমাদের ঠিকানায় চিঠিপত্র লিখবার দরকার নেই। তুই তো ভালোই আছিস, আমিও চাকরি পেয়েছি, সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি, তা দিয়ে বাড়ি ঘরও মেরামত হয়েছে, উপরে দুটো ঘরও তোলা হয়েছে। হঠাৎ ঘুরে দাঁড়ালাম, ওর দিকে আর তাকাইনি। তারপর যখন দাদার সঙ্গে দেখা হয়েছে, তখন আর আমি হতভাগিনী নই, গর্বিতা মিসেস টি নিলসন। এতগুলো জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমাদের সোনার বাংলা, যে স্বপ্ন নিয়ে আমাদের এই সোনার বাংলা, তার মান রক্ষার্থে আপনি আমি কতটুকু ভূমিকা রাখছি, তার জবাবদিহি যে তারা চাইবে, ওরা যে আজ আসবে। জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা